ঢাকা আমাদের অনেকের কাছেই ঢাকা ঢাকাকে আমরা ভালোবাসার শহর বলতে পারি। ঢাকা অনেকের কাছে জীবন জীবিকার শহর। আবার অনেকেই ঢাকা নিয়ে খুব বিরক্ত, এখানে আসলে থাকা যায় না। এই ঢাকা নিয়ে নানা গল্প সেই অনেক কাল ধরেই চলছে, হয়তো আরও অনেক কাল ধরেই চলবে। কিন্তু এই ঢাকা আসলে কতটা পরিকল্পিত, সেই পরিকল্পনার কথা বললেও বলা যায় যে নানা পরিকল্পনা নানা সময়ে হাজির হয়, কিন্তু সেটি কতটা ঠিকঠাকভাবে বাস্তবায়ন হয় এবং যদি হতোই তাহলে হয়তো আমাদের এই বিরক্তি ভাবটা থাকতো না। হয়তো কারো নেই, হয়তো কারো আছে। এই সব কিছু নিয়ে আজকে আমাদের আজকের আয়োজন পরিকল্পনায় ঢাকা ঢাকা। এই আলোচনায় আমরা আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি, আমরা যার সঙ্গে রয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন স্থপতি ইকবাল হাবিব, যিনি এই নগরকে ভালোবাসেন, এই নগরের উন্নয়নে কাজ করেন, এই নগরে অনেক ত্রুটি বিচ্যুতি যিনি তুলে ধরেন ভালো কিছুর আশায়। তাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে। ইকবাল ভাই, অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমারও খুব ভালো লাগলো এখন এসে, অনেক দিন ইচ্ছা ছিল, আজকে সুযোগ হলো। থ্যাংক ইউ। আমরা এই আলোচনায় ঢুকবো তার আগে ইকবাল ভাই আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখে আসতে চাই। আজকে আমাদের টেলিভিশনে প্রতিবেদনটা প্রচারিত হয়েছে। এই ঢাকা শহরে আমরা জানি যানজটের শহর এবং এটার একটা বড় অন্যতম কারণ বলি শিক্ষা প্রতিষ্ঠানও একটা কারণ। সেই শিক্ষা প্রতিষ্ঠানের কিভাবে আসলে আমাদের এই যানজটের পেছনে ভূমিকা রাখছে সেই জায়গাটা নিয়ে একটা রিপোর্ট ছিল। আমাদের সহকর্মী চন্দ্রিমা চৌধুরী একটা প্রতিবেদন তৈরি করেছেন, আমরা সেটা একটু দেখে আসতে চাই। কখনো বাবা মায়ের আঙুল ধরে, কখনো বা স্কুল ভ্যানে এমন ছড়ার খেলা খেলতে খেলতে স্কুলে যাওয়া। এই আনন্দে ভাগ বসাতে পারে না কোনো মূল্যস্ফীতি কিংবা নিত্যপণ্যের দামের চাপ। কিন্তু বাদ সাধে তীব্র গরম আর রাস্তায় অপেক্ষার দীর্ঘ প্রহর। কখনো কখনো এই যানজটে বসেই পার হয়ে যায় স্কুলে পৌঁছবার সময়। মিজানুর রহমান একজন সরকারি কর্মকর্তা, থাকেন বাড্ডা। সীমিত আয়ের সংসারে একটা অংশ রেখে দিতে হয় মেয়েকে স্কুলে আনা নেয়া করতে। তার মতো এমন হাজার হাজার বাবা মায়েরা রোজ দীর্ঘ পথ পাড়ি দিয়ে সন্তানকে নিয়ে স্কুলে আসেন। কষ্ট হয়ে আসতে বাসটা নিয়ে আর কি। প্রতিদিন বাসে আসি, মালিবাগ রেলগেট নামি, ওখান থেকে রিক্সা আবার আসি, এই স্কুলে আসি। আমার মাসে প্রায় 5,000 টাকার মতো, 5-5,500 টাকার মতো ব্যয় হয় আর কিছু যাতায়াতেই। ঢাকা শহরে যানজট নতুন কিছু নয়, আরও বেশি অসহনীয় হয়ে পড়ে যখন স্কুল আর অফিসের রাস্তা এক হয়। বেশিরভাগ স্কুলগুলোকে কেন্দ্র করেই রাজধানীতে নির্দিষ্ট কিছু সময় গাড়ি চলেই না। দিনের কয়েকটি নির্দিষ্ট সময়ে রাজধানীর সড়ক কেন থমকে যায় খোঁজার চেষ্টা করব আমরা। রমনা ট্রাফিক জোনের একটি সমীক্ষা বলছে শুধুমাত্র বিকারুন্নিসা নূন স্কুলের বেইলি রোড শাখা ও তার আশেপাশের প্রায় 5টি স্কুল ও কলেজে প্রায় 15,000 গাড়ি শিক্ষার্থীদেরকে প্রতিদিন আনা নেয়া করে। ভাবুন তো, 1 কিলোমিটারের একটি রাস্তা, তার মধ্যে 15,000 ব্যক্তিগত গাড়ি একসাথে, এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানেরই নেই পর্যাপ্ত পার্কিংয়ের সুব্যবস্থা। ফলে সৃষ্টি হয় অসহনীয় যানজটের। এ থেকে উত্তরণের উপায় কী? আমাদের পার্শ্ববর্তী দেশসহ উন্নত সব দেশে রয়েছে শিক্ষার্থীদেরকে আনা নেওয়া করার জন্য স্কুলের পক্ষ থেকে বাসের সুব্যবস্থা, যার মাধ্যমে দূর দূরান্ত থেকে শিক্ষার্থীদেরকে আনা নেওয়া করা হয়। তাহলে আমাদের দেশে এ ব্যবস্থা না থাকার কারণ কি? আর থাকলেও তা কতটুকু কার্যকর হতো? চলুন শুনি অভিভাবকদের কাছ থেকে। বাস সিস্টেম থাকতে দিতাম, কিন্তু এখন তো আপনার এই যে গাড়ির তেলের দাম বেড়ে গিয়েছে, যার কারণে এখন পরিবহন খরচটাও তো বেড়ে যাবে। রামপুরা এখানে অনেক জ্যাম হয়, প্রায় 1 ঘন্টা লেগে যায়। তো কোনো যদি স্কুল বাস থাকে তাহলে বাচ্চাকে স্কুল বাসে দেওয়া যায়, এটা নিরাপদ আমি মনে করি। গাড়ি দেওয়া হয়, বাচ্চাদের আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয়, তাইলে একটা গাড়ি এনাফ। ইভেন গার্জিয়ানরাও মনে হয় একটু রিল্যাক্স থাকতে পারে। আবার আছে ভিন্ন মানসিকতাও। নিজের বাচ্চাকে আসলে সুযোগ থাকলে কেউই গাড়িতে বাঁচে দেয় না। আমি তো চাকরি করি না, যারা চাকরি করে তাদের জন্য সুবিধা এটা। আমি আসলে সেটাতে কমফোর্ট ফিল করি না, যে কারণে বাচ্চাকে ইয়াতে দেওয়া হয় না। কারণ আসলে সেখানে বিভিন্ন বয়সের এবং বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা যাতায়াত করে। এমন অবস্থায় যানজট সামাল দিতে গিয়ে রাজধানীর ট্রাফিক পুলিশের কি করণীয়? ডিএমপি বলছে প্রতিটি গাড়ি যদি 1 মিনিট করেও স্কুলের সামনে দাঁড়ায় তাহলেও একটা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গাড়িটা এসে দাঁড়িয়ে থাকে, স্টুডেন্ট বের হতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লেগে যায়। তো নিয়ার অ্যাবাউট 5,000 to 7,000 গাড়ি যদি এভাবে প্রতিটা গাড়ি যদি 2-3 মিনিট করে সময় কিল করা শুরু করে, তো আমাদের পক্ষে আসলেই জিনিসটাকে ট্যাকেল দেওয়াটা খুব টাফ হয়। আমাদের বেশ কিছু উন্নয়নমূলক কিছু কাজ চলে, যেমন আপনি এখনও দেখতে পাবেন সিদ্ধেশ্বরী পুরো লেনটাই কিন্তু বাম পাশে কাটা।
তো এই কাটার কারণে কিন্তু আমি 2টা লেনে গাড়ি চালাতে পারছি না, একটা লেনে গাড়ি চলছে। তো এই উন্নয়নমূলক কাজ কিন্তু গত 3 বছরে আমি সেভারেল টাইমস দেখেছি, একই রাস্তা বারবার কাটছে। এটা যদি একটা সমন্বয়ের মধ্যে থাকতো তাহলে একটা প্রেশার কমে যেত। তাহলে কি কোনো উপায় নেই? বিশেষজ্ঞরা বলছেন যানজট থেকে রেহাই পেতে স্কুল বাসের বিকল্প নেই। স্কুলের ছোট ছোট গাড়িগুলো যুক্ত হয়ে যাওয়া, এরা কিন্তু ছোট গাড়ি যেমন সংখ্যায় যুক্ত হচ্ছে বেশি, এরা কিন্তু আপনার রাস্তার মধ্যে অপেক্ষা করছে বেশি, সারাদিন অপেক্ষা করে থাকছে শুধুমাত্র একটা ট্রিপ দেওয়ার জন্য, বাচ্চাকে আনবে এবং শুধু বাসায় নিয়ে যাবে। অথচ কিন্তু যদি আমরা স্কুল বাস সিস্টেমটা চালু করতে পারতাম, কর্তৃপক্ষকে বাধ্য করতে পারতাম যে তাকে অবশ্যই স্কুল বাসে নিয়ে আসতে হবে, বরং স্কুল বাসে যারা আনবে তাদেরকে কিছু আমরা সাবসিডি বা কিছু আমরা তাদেরকে ইনসেন্টিভ ঘোষণা করতে পারি, যাতে গার্জিয়ানরা উদ্বুদ্ধ হয় আপনি স্কুল বাসে বাচ্চাকে দেওয়ার জন্য, এবং একজন ব্যক্তিকে নিযুক্ত করা যিনি কিনা স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে, যিনি কিনা আপনার রাস্তায় যেন কোনো ট্রাফিক অনেকক্ষণ দাঁড়িয়ে না থাকে। সব স্কুলে বাস চালুর কোনো পরিকল্পনা কি সরকারের আছে? জানতে চেয়েছিলাম শিক্ষা উপমন্ত্রীর কাছে। আমরা এর মধ্যে চেষ্টা করেছিলাম যে কিছু কিছু প্রতিষ্ঠান যাতে করে স্কুল বাস তারা নেয়। স্কুল বাস নিয়ে কিছু প্রতিষ্ঠান বলেছে স্কুল বাস নিয়ে তারাও বিপদে পড়েছে যে সেগুলো ব্যবহার হচ্ছে না, কারণ শিক্ষার্থীরা সেখানে শিক্ষার্থীদেরকে দেওয়া হবে, সেটা সেখানে পৌঁছাবে তারা সময় মতো, অভিভাবকরা সেই নিশ্চয়তাটা পাচ্ছে না বা এক ধরনের আশা নিরাশার দোলাচলে ভুগছে। এটা একটা মানসিকতার পরিবর্তন আমাদের ব্যাপকভাবে করার প্রয়োজন আছে, এবং এটার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি, যেই কমিটি নগর পরিকল্পনাবিদদের সাথে আজকে বসবে। আমাদের অবজেক্টিভটা হচ্ছে মূলত জ্বালানি সাশ্রয়, যে পরিমাণ জ্বালানি ব্যবহার হয় এই ঢাকা শহরে, বা বিনা প্রয়োজনে পেট্রোল ব্যবহার হচ্ছে, ডিজেল ব্যবহার হচ্ছে। ব্যস্ত ঢাকায় নিয়ম করে চলবে নানা রঙের স্কুল বাস। কর্মজীবী বাবা মাকে আর ভাবতে হবে না স্কুলের সন্তানকে আনা নেয়া নিয়ে। স্কুল আর অফিস সময় রেশনিং করে ঢাকার যানজট কি একটু কমানো যায় না? ভাবার সময় বোধ করি এসে গেছে। চন্দ্রিমা চৌধুরী, এখন, ঢাকা। আমরা দেখছিলাম যে এই প্রতিবেদনটি, যে এখানে দেখানো হচ্ছিল যে এই যানজটের কারণে কিভাবে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে, একইভাবে নগরের উপর এক ধরনের চাপ তৈরি করছে। এরকম নানা রকম ব্যক্তিগত গাড়ি রয়েছে, নানা রকম যানবাহনের, বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে, সব কিছু মিলে যানজটের সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু এই আমার প্রশ্ন হচ্ছে, যানজটের শুধুমাত্র কি এই শিক্ষা প্রতিষ্ঠানের কারণেই যানজট হচ্ছে, নাকি যানজটের কারণে আমাদের সমস্যা, নাকি এর সাথে আসলে পুরো নগরের পরিকল্পনার কি কোনো সম্পর্ক নাই? সাংঘাতিকভাবে সম্পর্ক আছে। আমি শুধু পরিষ্কারভাবে আপনাকে দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে বলি। মনে মনে চিন্তা করেন, আপনার যতটুকু সম্পদ রয়েছে তার সর্বোচ্চ ব্যবহার আপনি যদি করেন। ধরেন আমার পিতা 1 লক্ষ টাকা তার বেতন, 5টি সন্তান, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, 6টি বিষয়ে উনি টাকাটা খরচ করেন। যদি আমার পিতা 50,000 টাকায় খরচ করেন বিনোদনে, আর বাদবাকি 50,000 টাকা দিয়ে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এটা করার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে যে আমার পিতা আসলে অবিবাহিত পিতা, এবং সেই সংসার কখনোই তার সন্তানরা মানুষ হবে না, জটা জাল হবে এবং এক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে। আমাদের তাই, আমার যা সড়ক, সেই সড়কের পরিমাণ অবশ্য অন্যান্য আমেরিকান অথবা ওই ধরনের পাশ্চাত্য শহরের তুলনায় কম, কিন্তু ইউরোপিয়ান শহরের তুলনায় খুব কম না। সেই সড়ককে সর্বোচ্চ ব্যবহার আপনাকে করতে হবে। কার জন্য করবেন? যদি আপনি ধরে নেন আমি সবার জন্য করব, তাহলে সবচেয়ে বেশি মানুষ যে যানবাহন ব্যবহার করে তাকে যদি আপনি প্রাধান্য দেন, তাহলে আপনি এর সর্বোচ্চ উসুল আপনি করতে পারেন। এখন করছে কি, আমাদের সমস্ত চলাচল প্রায় 4 কোটি ট্রিপ তৈরি হয় দৈনিক, 4.5 থেকে 4 কোটি ট্রিপ মানে আমি যে আসলাম এটা একটা ট্রিপ, ফেরত যাব আরেকটা ট্রিপ। এই 4 কোটি ট্রিপের বিশ্লেষণ সরকারি পরপর অনেকগুলোভাবে করার পরে দেখা গেল যে মাত্র 8 থেকে 10% হলো ব্যক্তিগত গাড়ি। কিন্তু 8 থেকে 10% ব্যক্তিগত গাড়ি সড়কের 70 থেকে 80% জায়গা জুড়ে বসে আছে। তাহলে আপনি সড়ককে ব্যবহার করতে দিলেন 10% লোককে, আর বাদবাকি 90% লোককে এবার এই 20% সড়কের মধ্যে চেপে ধরে রাখলেন, তাহলে তো যানজট তৈরি হবে। আপনি এখানে মনে মনে যদি এইটা চিন্তা করতে পারেন যে আমি এই শহরের গাড়ির বদলে বাস, গণপরিবহনকে নামাবো এবং গণপরিবহনের জন্য প্রায়োরিটি লেন করব, গাড়ির জন্য কষ্ট যাবে, বাস যাবে দ্রুত, এবং বাসের মালিকরা এখন মনে করেন 4টা রাউন্ড ট্রিপ দিতে পারে, তখন 10টা রাউন্ড ট্রিপ দিবে, সে কিন্তু আধুনিক বাস নামাবে, কারণ তার লাভ হবে অনেক বেশি। আর আপনি তখন দ্রুততম সময় যাওয়ার জন্য বাসকে অবলম্বন করবেন। একটা বাস 8টা থেকে 10টা গাড়িকে রিপ্লেস করে ফেলতে পারে। আপনি 8টা গাড়িকে সরিয়ে ওই মানুষটাকে বাসে উঠাতে পারেন যদি আধুনিক, যেমন এয়ারপোর্টে আমরা আভ্যন্তরীণ ফ্লাইটে যেরকম বাসে চড়ি, আধুনিক এয়ার কন্ডিশন, আবার দুপাশে বসা যায়, মাঝখানে দাঁড়ানো যায়, অনেক জায়গা।
আবার প্রতিবন্ধী নারীদের উঠার জন্য ব্যবস্থা আছে, এখন তো নারীরা উঠতে পারে না। বাসের মধ্যে নারীদেরকে যে অত্যাচার করা হয় এটা অসহনীয়। তো এই জায়গায় যদি খালি এই রিপ্লেসমেন্ট আমরা খালি করতে পারতাম, যে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ এবং বাসকে প্রাধান্য দিয়ে আমার পুরো সড়ক ব্যবস্থা, আমি কিন্তু এই সড়কের ক্ষমতা 3 থেকে 4 গুণ বাড়াতে পারছি। তার মানে কি, আমি জেনে শুনে বুঝে যে সমাধান তার রাস্তায় হাঁটছি না। আর যানজটের জন্য দোষ দিচ্ছি স্কুলকে, দোষ দিচ্ছি অফিস টাইমিংকে, দোষ দিচ্ছি একে তাকে। এর সাথে হচ্ছে ট্রাফিক অব্যবস্থা ব্যাপকভাবে। এই যে ট্রেনের যে ঘটনাটা ঘটলো, এইটা ওই জায়গার রাস্তা জুড়ে আড়াআড়ি করে লাইন ধরে গাড়ি দাঁড়িয়েছিল। আপনি এভাবে পার্কিং করতে দিলেন কেন? যার পার্কিং নাই তাকে আপনি শপিং সেন্টার করতে দেন কেন? ইউনিমার্ট বানাবেন, তাহলে পার্কিং থাকতে হবে, না থাকলে তাকে ইউনিমার্ট করতে দেবেন না। এই চিন্তাগুলো কাগজে কলমে একদম কাজের সব দলিল আছে, কিন্তু খোয়ারে আপনি যেটা বলছিলেন যে গণপরিবহনের কথা, এই কথা তো আপনারা অনেক দিন ধরেই বলে আসছিলেন যে এরকম দরকার, কিন্তু সেই দরকারটা আসলে আমরা করছি না কেন? উত্তরটা খুব সহজ। যারা করবে, যিনি করবেন, যারা সিদ্ধান্ত নেবেন এবং যিনি বাস্তবায়ন করবেন, তারা সবাই ব্যক্তিগত গাড়িতে চড়ে। তিনি কি তেনার প্রাধান্যটা বুঝে কাজ করবেন, না আপনার প্রাধান্য বুঝে কাজ করবেন? তাকে তো ব্যক্তিগত গাড়িতে ছেড়ে দিতে হবে। আর আমার মন্ত্রীরা যখন বলেন যে যদি আরেকবার জিততে পারি তাহলে উপজেলাও যানজট দেখবেন, তখন বুঝতে হবে আমাদের মস্তিষ্কে বিগড়ে গেছে, আমরা অন্য চিন্তার মধ্যে আছি। কারণ আমরা উন্নয়ন দেখি ব্যক্তিগত গাড়ি ক্রয়ে, কিন্তু উন্নয়ন যেসব দেশে উন্নত হয়েছে, ইউরোপে অন্তত যদি যান, ইভেন সিঙ্গাপুরে যদি যান, আপনি দেখবেন যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তারা ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহনে চড়ে। আসলে উন্নয়নের মাত্রা বা উন্নয়নের যে প্রকাশ, সেটা হচ্ছে ব্যক্তিগত গাড়ি ছেড়ে আপনি গণপরিবহন ব্যবহার করছেন, মেট্রো ব্যবহার করছেন, বাস ব্যবহার করছেন, ইলেকট্রিক বাস ব্যবহার করছেন, আধুনিক বাস ব্যবহার করছেন, তাহলেই যেটা হয় সকলের জন্য নগর হয়। এখন তো উন্নয়ন শব্দ উন্নয়নের ধারণাগত জায়গায় একটা বড় ভুল। এক্স্যাক্টলি। আগে উন্নয়ন শব্দ মানে ছিল জাস্ট চাকচিক্যময় যা কিছু হবে, এখন বলছে নো, টেকসই উন্নয়ন, এসডিজি বলছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। শর্তটা কি? সকলের জন্য হতে হবে, অ্যাকুইটি, সবাই মিলে, ইকোনমি সাশ্রয়ী হতে হবে এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে। ব্যক্তিগত গাড়ি তার তিনটারই বিপরীতে। কিন্তু একটা বিষয় যে আমরা শহরে জনসংখ্যা একটা বড় বিষয়। অবশ্যই এই জনসংখ্যা আমরা বিবেচনায় নিচ্ছি কিনা, যে আমাদের বিভিন্ন সময় নানা রকম পরিকল্পনা হয় এবং আমরা জানি যে কয়েকদিন আগে জনশুমারি হলো, সেখানে যে সংখ্যাটা আসছে ঢাকা শহরে, সেইটা আসলে এক্স্যাক্ট সংখ্যা কিনা। কারণ সংখ্যায় যদি ঝামেলা হয়, আপনার পরিকল্পনা নিশ্চয়ই, আপনি 5 জনের জন্য যে পরিকল্পনা করবেন, সেখানে হঠাৎ 10 জন চলে আসলে নিশ্চয়ই আপনার একটা বড় সমস্যা। এখন যে শুমারি হয়েছে সেটা হয়তো সঠিক, কিন্তু শুমারির যেটা একটা বড় শুভঙ্করের ফাঁকি থাকে, সেটা হচ্ছে এখানে দরিদ্র কত, মধ্যবিত্ত কত, নিম্ন মধ্যবিত্ত কত, সেখানে একটা ফাঁকি থাকে। এবং ফাঁকিটা এমনভাবে থাকে যে 44% মানুষ বস্তিতে থাকে, তাকে প্রায় অস্বীকার করা হয় যে না, মাত্র 6 থেকে 7% লোক বস্তিতে থাকে। আপনি যখনই এই মানুষগুলিকে অস্বীকার করছেন, তখন তার জন্য আর সুবিধা তৈরি করার তাগিদও থাকে না। এটা একটা বড় বাইরে চলে যাচ্ছে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে ডিটেইলি যে প্ল্যান হয়েছে, সেখানে কিন্তু প্রায় 1,80,00,000 লোকের শহর হিসেবে ঢাকাকে বিন্যস্ত করা হয়েছে, চিন্তা করা হয়েছে। তার মানে এই মানুষগুলি আটানোর ব্যবস্থা আপনাকে করতে হবে। শুনেন, তার আগে একটা কথা বলে রাখি, আমরা অনেক হয়তো জানি না, অনেক হয়তো ভুলে যাই, এই শহরটি 1% জায়গা, সারা বাংলাদেশের তুলনায় 1% জায়গা মাত্র, সেইখানে প্রায় 10.5% লোক থাকে সারা বাংলাদেশের। তাদের জিডিপি কন্ট্রিবিউশন কত জানেন? 30 থেকে 33%। এমনি করে হেলাফেলা করে কথা বলাটা উচিত না। নগরমুখী হচ্ছে মানুষ, কারণ কি? আমার কৃষি জমি কমে যাচ্ছে, আমি কৃষি জমির বদলে জমিকে পণ্য বানিয়েছি, সকল মানুষ জমি কিনে ফেলতেছে, সেখানে কৃষিকাজ আর হচ্ছে না। আমরা নদী দূষণ করেছি, বায়ু দূষণ করেছি, সব কিছু দূষণ করাতে এখন কৃষির উপর যে ভিত্তি করেছে বিরাট জনগোষ্ঠী চলতো, তারা এখন শিল্পে প্রত্যাবর্তন করছে। এবং শিল্পে যারা ঘুরে চলে যাচ্ছে, তারা কিন্তু শহরমুখী হওয়ার আর কোনো পথ নেই। নদী ভাঙনে মানুষ চলে যাচ্ছে, জোরদারদের হাতে জমি হারিয়ে মানুষ চলে যাচ্ছে, বাস্তুহীন হয়ে যাচ্ছে। আর স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা শক্তিশালী না করার কারণে ওইখানে কিন্তু আয়, নিজের উৎস থেকে আয় করে ওখানে বিনিয়োগ করছে না, বিনিয়োগ না করতে কর্মসংস্থান হচ্ছে না। একটা গরিব মানুষ যখন তার শেষ জমিটা চলে যায়, সিরাজগঞ্জে ভেঙে যায়, তখন কিন্তু ঢাকায় আসতে তারপরে কিছু না কিছু 15-20 হাজার টাকা কামাতে পারে, রিক্সাটা তো অন্তত চালাতে পারে, ভিক্ষাটা তো করতে পারে, মুচিগিরি তো করতে পারে। এই নগরীর এই উৎপাদনশীলতাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তাহলে আপনাকে এখন তাহলে কী করতে হবে? যদি বাস্তবতা হয় এই যে শহর অভিমুখীনতা হবে, তাহলে আপনাকে শহরকে এই অভিমুখীনতাকে নিয়ে
কীভাবে কাজ করতে হবে সেটা চিন্তা করতে হবে। আমি উঁচু উঁচু ভবন করব, নিচে খালি রাখবো, আমি গণপরিবহনকে পুরো শহরকে হাঁটা, রিক্সা, সাইকেল এবং গণপরিবহন করে ফেলেন, প্রাইভেট কার দূরে দূরে চলবে, আর যারা ইমার্জেন্সি তারা ছাড়া চলবে না, ব্যবস্থা নেন। একটা শেষ করি পর্যায়ে একটা কথা বলে, আমাদের এই অঞ্চলের সবচেয়ে ধনী দেশ হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর গত 3.5 বছরে একটাও নতুন গাড়ি যুক্ত করছে না, একটাও নতুন গাড়ি যুক্ত করছে না। নতুন গাড়ি যুক্ত করছে না মানে কি? তারা নতুন নতুন মার্সিডিজ কেনে না, কেনে, আগেরটাকে রিপ্লেস করতে হবে। একটা সংখ্যা বাড়ছে না কেন? সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 2019 সালের পর আমি আর কোনো নতুন গাড়ি সংযোজন করবো না, আমার সড়ক নিতে পারবে না। কি করবে? আমরা সব বিনিয়োগ করব গণপরিবহনে। পুরো দেশটা কিন্তু এখন হাঁটার দেশ, পুরো দেশটা গণপরিবহনের দেশ। তার নিম্নবিত্ত তার যে আয় আমার উচ্চবিত্ত সমান, আমি তার চেয়ে বড় লোক হয়ে গেলাম। হাঁটার জায়গাটা আমাদের কিন্তু, আমরা যে হাঁটতে পারি না তা কিন্তু না, কিন্তু আমাদের হাঁটার জায়গাটা তো, আপনি কোথাও নিরবিচ্ছিন্নভাবে 1 কিলোমিটার হাঁটতে পারবেন না। আপনাকে যদি অ্যাক্সিডেন্ট করে না ফেলে দেয়, আপনি সেরকম 1 কিলোমিটার মানিক মিয়াকে বাদ দিলে পারবেন না। তার মানে কি মানিক মিয়া ছাড়া সব জায়গায় হাঁটবেন না? এরকম কোনো শর্ত আছে? এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটেই তো বড় হয়েছি এই নগরীতে। আমি তো 64 থেকে 84 পর্যন্ত আমি কোনো ঝামেলাই দেখি নাই। এবং আগের আমি গল্পের বইগুলো যখন পড়ি তখন দেখি তারা অনেক বড় বড় জায়গায় হেঁটে যাচ্ছে। আহমেদ সবা শাহবাগ থেকে হেঁটে কমলাপুর চলে যাচ্ছে, মনে হচ্ছে 5 মিনিটের হাঁটার। আমি সাইকেলে করে সোয়ারি ঘাটে ফার্মগেট থেকে এসে বাজার করতাম, ক্লাস 7-এর কথা। তো এটি এখন স্বপ্নেও চিন্তা করা যায়। আমি আমার ছেলেকেও, অত 1.5 কিলোমিটার দূরে স্কুল ছিল, আমি ভয় পাঠাতাম না। মেয়ে হলে তো পাঠাতামই না, কারণ নগরীকে এই অনিরাপদ করার একটা সামাজিক বন্ধন নষ্ট করার কারণে হচ্ছে। আমাদের সর্দার পথার দেশ নগর ছিল, পাড়ায় পাড়ায় কিন্তু পাড়া তো তোর ভাব ছিল। আমার পাড়ায় গলির মোড়ে একদিন দেরি করে ঢুকছি, আমরা ভয় পেতাম। আমাদের যে আমস আরিফিন স্যার ছিলেন, তার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন, উনি মাগরিবের নামাজ পড়ার পরেই মসজিদের সামনে দাঁড়িয়ে দিতেন। আমি কিন্তু, উনি আমার কেউ না, আমার পাড়া তো চাচা। ভয়ের চোটে রিক্সার পিছনে ঝুলে ঝুলে যেতাম, কারণ উনি দেখলে বকাবকি করবে, কেন মাগরিবের পরে বাসায় ফিরছ। এটি যেমন একটি। আরেকদিন মোড়ে দাঁড়িয়ে আছে, দেখি যে হকি স্টিক নিয়ে আমার মোড় থেকে, ভূতেরগলির মোড় থেকে অনেকগুলি ছেলে বেরোচ্ছে, বলে সাথে চল। কী হচ্ছে? আমার পাড়ার চৌধুরী সাহেবের বাড়িতে নতুন যে ভাড়াটি আসছে, তার মেয়েরে চোখ টিপি মারছে কলাবাগানের পোড়া। কলাবাগানের ছেলে ভাড়াটিয়ার মেয়েরে চোখ টিপি মারছে, তো আমার কি না, আমার অনেক কিছু এসে যায়। এই যে পারাতুত বোধ, সেই পুরো বোধটা আপনি শেষ করে দিলেন, এবং শেষ করে দিয়ে এখন ভাবছেন যে এই নগরীতে এই অনিরাপদ কেন হলো। অনিরাপদ হয়েছে বিকজ আমরা নগরীকে কেউ কাউকে চিনি না। কেন চিনি না? কারণ হাঁটতে পারি না। হাঁটতে পারি না কেন? হাঁটার জায়গা আমরা খেয়ে ফেলেছি, পুরো ঢাকাকে ঢেকে ফেলেছি, একটা সবুজ রাখি না। 3 কাঠা একটা জমিতে যান, পুরো জমিটাকে পাকা করেছি। সড়কের এই মাথা থেকে ওই মাথা, রাইট অফ ওয়ে বলে, এই জমির প্রান্ত থেকে ওই জমির প্রান্ত পুরোটা পাকা। তাহলে ঢাকাকে কি ঢেকে ফেলার জন্য তৈরি করা হয়েছে? পুরো বিষয়গুলো জটিল না, সহজ, কিন্তু যারা চিন্তা করবেন তাদের মাথায় একটা জটিল পেঁয়াজ আছে, এটা ছুটাতে পারছি না। এটাকে বলে চিন্তার প্যারাডাইম শিফট। সেই শিফটটা হলো সবাই মিলে বাঁচবো, আমি একা বাঁচবো না। এই ধারণাটা যদি প্রতিষ্ঠা করা যায়, আজকে করেন, 3 থেকে 5 বছরে বিরাট পরিবর্তন দেখবেন। এখন এই কথাটা যত সহজভাবে বললাম, সেটাকে আসলে কার্যত সহজ কিনা। আমি যেন এই পেশায় 32 বছর থেকে 33 বছরে পা দিব, এই এতটা বছর ধরে এই কাজ করছি। হাতির ঝিল করেছি, ধানমন্ডি লেক করেছি, নারায়ণগঞ্জের বাবুরাইল খাল এবং জিমখানা এলাকার উন্নয়ন করেছি, মাদারীপুরে গিয়ে শকুনি পুকুর করেছি, এবং আরও অসংখ্য প্রকল্পে দৌড়দৌড়ি করছি। আমার কাছে মনে হয় কি জানেন, ভালোবাসে না ঢাকাটাকে কেউ, এবং এই জায়গাটা ভালোবাসাটা বোধ হয়। চমৎকার একটা প্রসঙ্গ তুলেছেন যে আপনি যে গল্পটা করছিলেন, যে পাড়ার প্রসঙ্গটা, মানবিক জায়গাটা, মানে আমাদের পরিকল্পনা অনেক যান্ত্রিক বিষয় থাকে, সেখানে যে মানবিক বোধের জায়গাগুলো, এগুলো যদি সংযুক্ত করা না যায়, সেটা হয়তো আমাদের কাছে একটা ভালো পরিকল্পনা হিসেবে হাজির হয় না। আমরা এই বিষয়টা আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত আপনার সঙ্গে অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন স্থপতি ইকবাল হাবিব। আমরা যেটা বলছিলাম এই বিবৃতির আগে, সেটা হচ্ছে যে মানবিক জায়গাটা, সম্পর্কের জায়গাটা, এইটা আমাদের যারা নিশ্চয়ই এখনকার স্থপতি ধারণায় বা এগুলো অনেক আগে থেকে যুক্ত আছে, কিন্তু সেইটা আসলে কতটা দেখতে পান বা আমরা এর প্রয়োগ ঘটাতে পারি? আপনি বলছেন খুব সহজ নয় জিনিসটা,
কতটা হচ্ছে, মানে এই জায়গাটা ভেবে আমরা কতটা পরিকল্পনা করতে পারছি, যে পাড়ার বিষয়টা বলতেন। এখন আমাদের পেশাগত কারণে আসলে আমার চাকরির কারণে আমি এক জায়গায় ছিলাম, হঠাৎ করে চলে যেতে হচ্ছে, কিন্তু আমার যদি ঢাকাটা স্মুথ থাকতো আমি কিন্তু হয়তো ভাবতাম না যে আমি এখান থেকে চলে যাব। এই যে জায়গাটা আসলে কি জানেন, ঢাকায় আপনার যে আজকের শিরোনাম দিয়েছেন পরিকল্পনায়, ঢাকার পরিকল্পনা হলো কবে? ঢাকা 1959 সালের পরিকল্পনায় স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পর একটা স্বাধীন দেশের রাজধানী হলো, তখনও কোনো পরিকল্পনা হচ্ছে না, ওই 59 সালের পরিকল্পনা চলতে 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 94 সালে এসে প্রথম আমি তার কাঠামো পরিকল্পনা বা স্ট্রাকচার প্ল্যান করলাম প্রথম। তারপরে সেটা 2010-এ এসে তার ডিটেইল প্ল্যান করলাম। চিন্তা করেন, 97, 2010, 94 থেকে 97 তৈরি করলাম, 97-তে স্ট্রাকচার প্ল্যান শেষ হলো। সেইটা কার্যকর করার যে ডিটেইল প্ল্যান সেটা শেষ হলো 2010-এ। যেদিন শুরু হলো সেদিন আবার সিন্ধুকে পুরো হলো, সিন্ধুকে পুরো দেওয়া হলো। এটি আবার এখন এই গ্যাজেট হলো মাত্র। তার মানে পরিকল্পনা এখন তো ঠিকমতো করলেনই না। তার মানে যেই নগরীতে সবচেয়ে বেশি পরিকল্পনা দরকার, কেন? 49,000 লোক 1 স্কোয়ার কিলোমিটার থাকে। আমি ইউরোপের এক ভদ্রলোককে বলছিলাম, উনি প্রথম বছর তোমার মতো নাম্বারে কোথাও ভুল হয়েছে, মানে অবস্থা আমি ওদের 0 বেশি লিখেছি, কারণ ও তো 2-3 হাজারের বেশি ও চিন্তা করতে পারে না। আমি যখন বললাম 49,000, ও আর ইউ জোকিং, আর ইউ কিডিং? আমি নো, আই এম নট কিডিং। পুরনো ঢাকায় 65,000 পার স্কোয়ার কিলোমিটার। এই যে অপরিকল্পিতভাবে এই অবস্থাটা তৈরি হয়েছে, আমাদের কিন্তু পরিকল্পনা সবচেয়ে বেশি আমারই দরকার, কারণ আমার মানুষ বেশি, জায়গা কম। আচ্ছা, পরিকল্পনা তো তারই বেশি দরকার। জনগণ আপনার যদি কোটি কোটি টাকা থাকে তাহলে কি আপনার অর্থনৈতিক পরিকল্পনা দরকার আছে? নো, আমরা এনাফ টাকা। কিন্তু আপনার যদি কম টাকা থাকে, যদি সংসার বড় থাকে, তাহলে আপনাকে পরিকল্পিতভাবে যেতে হবে। এটা বোঝার জন্য তো রকেট সায়েন্স লাগে না। আমরা কোনো পরিকল্পনায় যেতে পারছি না, কারণ পরিকল্পনা যাওয়ার জন্য পুঁজির বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। পুঁজিবাদের বিরুদ্ধে আপনাকে সকলবাদ, অর্থাৎ সবাইকে নিয়ে যে যাচ্ছে না, তার একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন কীভাবে পরিকল্পনা কার্যকর হয় না। সংসদে দাঁড়িয়ে মন্ত্রী বলছেন আমাদের মাত্র 6 থেকে 8% বস্তিতে থাকে। এই কথাটা শোনার পরে রক্ত কোথায় ওঠে? কারণ আপনি ওই মানুষগুলো অস্বীকার করা মানে তার জন্যে জীবিকা, চলাচল, বাস্তুসংস্থান কিছুই করবেন না। আপনি অস্বীকার করার মধ্যে দিয়ে যে আত্মশ্লাঘা, যে আনন্দ, সে আনন্দ তো বেশিক্ষণ টিকবে না। আপনি এই মুহূর্তে নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শিথিল করেও কোনো পরিশীলিত উন্নয়ন, পরিশীলিত নির্মাণ, পরিশীলিত গণচলাচল কোনোটাই করতে পারবেন না। তাহলে আমি কি নিয়ন্ত্রণ করতে চাই কি চাই না, এটা আমাকে নির্ধারণ করতে হবে। যত কঠিন, অর্থাৎ জনবহুল, জায়গা কম, রিসোর্স প্রায় নাই, সেখানে সবচেয়ে কঠোর নিয়মের মধ্যে চলতে হবে। আপনি যদি জাপানে যান, সরকার ভুল হোক শুদ্ধ হোক, যদি বলে আজকে থেকে 4টার পরে কেউ রাস্তা থাকবে না, আপনি একটা লোকও পাবেন না। ওখানে সিঙ্গাপুরের মতো সাইনবোর্ড থাকে না, ময়লা ফেলিবেন না, ফেলিলে $100 জরিমানা হবে, সাইনবোর্ড থাকে না। সড়কে কোনো ডাস্টবিনও থাকে না। মানুষ ভাবতেই পারে না সড়কে আবার ময়লা ফেলবো কেন। ওটা আমার, এই যে আমার ভাবটা, এই যে ভালোবাসার জায়গাটা আমার। এখন আমারটা কি জানেন, দরজা দিয়ে, ড্রয়িং রুমের দরজাটা দিয়ে ঢোকার পর এটা আমার, সিঁড়িটা আমার না, আর নিচের কথা তো বাদই দিলাম। এই যে আমার না কোনটা, এটার জন্য বিরাট একটা সামাজিক পট পরিবর্তনের দরকার। সেটা কি? আমরা সাংবাদিক বন্ধুদেরকেও দেখি লেখে, ঈদ হলেই লেখে ঘরে ফিরে যাচ্ছে মানুষ। এতদিন কই ছিল ভাগারে? আমরা আপন, মানে আমি আপন ভাবি না। ধানমন্ডি লেক করার শেষের দিকে গল্পটা পড়েছি, অনেক জায়গায় করেছি আমি। শেষ দিকে হেঁটে বেড়াচ্ছি, তখন মেজারমেন্ট হচ্ছে, তো দেখি যে আমার একটা প্ল্যাটফর্ম আছে পানির উপর ভাসমান, ওখানে অনেকগুলি ছেলে মেয়ে দাঁড়িয়ে গল্প করছে। আমাদের সোনাদিয়া বাড়ি, সোনাদিয়া কোনো সোনাদিয়া জায়গা, আমাদের সোনাদিয়ায় আমাকে বড় পুকুরটা আছে না, এইবার ধানমন্ডি লেকের মতো পরিষ্কার করে ফেলাবো, বুঝছো? বলে হাতের যে বাদামের প্যাকেটটা ফালাই দিল ধানমন্ডি লেকে। জানি তো এই লেকটা তোমার না, আসলে ওটা ওর না, আসলে ওর তো সোনাদিয়া হলো স্বপ্ন, ওর বাড়ি তো সোনাদিয়া। এই মানুষগুলিকে বোঝাতে হবে তুমি এই শহরে যদি থাকতে চাও, শহরের নিয়ম মেনে তোমাকে চলতে হবে। একটা বিষয় কিন্তু মজার, সেটা হচ্ছে যে আমরা বছরের মানে সবটাই এখানেই থাকে, ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য আমরা যাচ্ছি, কিন্তু এই তারপরও এই যে আপনি বলছেন ওন করতে পারছি না, ভালোবাসতে পারছি না, ওন করতে পারছেন না, এটা কিন্তু ওর দোষ না, ওর দোষ। হ্যাঁ, ঠিক। আপনি তাকে ওন করতে দিচ্ছেন না, আপনি তার কোন অংশীদারিত্ব দিচ্ছেন, তার কোন কথাটা এই নগরীর উন্নয়নের সময় শুনছেন। আমরা পার্ক প্রজেক্ট করলাম, আমরা প্রায় 29টা পার্ক ডিজাইন করেছি দক্ষিণ এবং উত্তর মিলিয়ে। আমরা এটা জনগণের সাথে বসে বসে কথা বলতে গেলাম। কথা বলতে গেলে জনগণের প্রকাশটা বোঝা গেল যে আমার কথা তো শুনে না, আমার কথা শুনুক, আমি এটা অভিভাবকত্ব নিব। ধানমন্ডি লেক যখন শেষ হয়, তখন ওই এলাকার মানুষের যারা প্রধান ছিলেন, মানে রেট পেয়ার্স অ্যাসোসিয়েশন আর ওয়াকার্স অ্যাসোসিয়েশন, তারা উদ্বোধন অনুষ্ঠানে বলেন আমরা আমাদের কথা শুনেছে, আমাদের কথা অনুযায়ী করেছে,
আমরা আজকে থেকে অভিভাবকত্ব নিলাম, অভিভাবকত্ব আর মালিক কিন্তু এক জিনিস না। মালিক আমার যা খুশি করবো, অভিভাবক কি তা? বাবা মা তা করেন না। ছেলে মেয়ে বড় হলে বলে উড়ে চলে যা খুশি কর, ভালো থাকিস। এই অভিভাবকত্ব দিচ্ছেন না তো আপনি। আপনি যতক্ষণ উন্নয়ন কার্যক্রমে পরিকল্পনা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত এই যে আমার মনে করা, এই যে মানবিকতার যে জায়গাটাকে বললেন, এটার আত্মিক সম্পর্ক তৈরি করা, এটা হচ্ছে না। এটা করাটা জরুরি। এখন আমাদের মেয়ররা মনে করে ইলেক্টেড হয়ে যাওয়ার পর উনি যা বোঝেন এটাই বোঝ, আর কোনো বোঝ না। এই অ্যাটিটিউড চলতে পারে না। এটা আমাদের পরিবর্তন করতে হবে। আমি যত জায়গায় পরিবর্তন দেখেছি, তত জায়গায় উন্নয়নকে স্থায়িত্ব দেখেছি। হাতির ঝিলে শুরু হওয়ার পরে গাছগুলি এই হাইট। আমি আর তৌফিক, আমাদের সাংবাদিক বন্ধু ডেইলি স্টারে, দুজনে মিলেও আমার সাক্ষাৎকার নিচ্ছে। দুজনে মিলে কতগুলো ক্যান্টিলিভার আছে আমরা ডিজাইন করেছি। তোর মাথায় দাঁড়িয়ে গোড়ায় এক বন্ধু আরেক বন্ধু বলছে, এই গাছটার উপর দিয়ে পা নিতে পারবি? মানে গাছটা কিন্তু যথেষ্ট বড়, পাটা নিতে পারার কথা না যদি স্ট্রেচ করা না থাকে। আর গোড়াতে অনেকগুলি ছেলে দাঁড়িয়ে গল্প করছে, নিতে গিয়ে গাছের ডালটা ভেঙে ফেললো। আমি না খুব কষ্ট লাগলো, আমি ভাবলাম যে কিছু বলি। আমি বলার আগে ওই 8-10টা ছেলে ওদেরকে ঘিরে ফেললো। আমাদের গাছ ফেললেন কেন? একেবারে মানে মার দাঙ্গা অবস্থা। আমি একটু কাছে গেলাম, তো ওই ছেলেটা ইনস্ট্যান্ট রিয়াকশানে বলছে, না আপনাদের গাছ মানে এটা সরকারের গাছ? জি না, আমরা এখানে থাকি, এটা আমাদের গাছ। আমার না তখন বুক ভরে বিশ্বাস করে একটা নিঃশ্বাস নিলাম যে আমার আর চিন্তা নাই। যখনই মানুষ ওনারশিপটা নেয়, তখন এই শহরের বদলে যাওয়া শুরু হয়। আমি এখনও মনে করি রাজনৈতিকভাবে যারা নির্বাচিত হচ্ছেন, যারা পলিসি লেভেলে সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের মনে করা উচিত ব্যক্তিগত মুই আর মোর মামুর চিন্তা থেকে বেরিয়ে এই নগরীর সমস্ত চিন্তা চেতনায়, সমস্ত গণচলাচল, সমস্ত জলজট, যানজট, খাল উদ্ধার, পার্ক ইত্যাদি উদ্ধার, এই কার্যক্রমগুলো সবাই মিলে সবার জন্য এই ধারণাটা যদি পোক্ত করার চেষ্টা করে, আমি বললাম তো 3 থেকে 5 বছর যানজট কমবে, জলজট কমবে, মানুষের মধ্যে মানুষের মেলামেশা বাড়বে, ফুটপাথগুলো বড় করেন, রাস্তাকে সরু করেন। এটা বললাম দৃঢ়তার সঙ্গে একজন স্থপতি, নগরবিদ হিসেবে। রাস্তাকে সরু করেন, ফুটপাথ বড় করেন, রাস্তা একটা লেন শুধুমাত্র বাসের জন্য প্রায়োরিটি লেন দেন। সিটিতে যেমন আছে, আপনি লেনের মধ্যে যেতে পারেন, কিন্তু বাস দেখলে দ্রুত সরে যাবেন। তা নাহলে একটা যদি হর্ন দেয়, তার সাথে যদি ছবি ওঠে, $1000 জরিমানা, 1000 টাকা জরিমানা চলে যাবে। শুরু করেন না, কোথাও তো কোথাও শুরু করতে হবে। যখন সবাই মিলে সুগমভাবে, স্বাচ্ছন্দ্যে, নিরাপদে চলতে পারবো, তখন ভাববেন উন্নয়নের নগরী করতে চাই। যে ঢাকার সম্ভাবনার জায়গা যদি বলি, আপনি একটু কি বলবেন? সম্ভাবনা নিশ্চয়ই অনেক, একটা বড় সম্ভাবনা তো আমাদের চারপাশে এত নদী, অনেক কিছু, খাল, আরো অনেক কিছু আছে। আপনি একটু যদি আমি দুটো উদাহরণ দিলে বুঝবেন। হাতিরঝিল হবার আগে ওই অঞ্চলটা পুঁতি গন্ধময় বস্তি এবং দখলের রাজত্ব ছিল। এখন নগরীর সেই অতীত ঐতিহ্যে, আমি যখন ছোটো ছিলাম তখন বেদিনীরা কিন্তু 32 নম্বর পর্যন্ত আসতো, রাসেল স্কোয়ার পর্যন্ত। এখন আমি প্রত্যেক দিন সকালে গুলশান থেকে যখন বিভিন্ন দিকে যাই, তখন দেখি ওয়াটার বাসে করে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছে এবং আরামে আনন্দে লাইন ধরে ধরে বাস উঠছে। ওয়াটার বাস, তার মানে ওয়াটার বাস বলে যে একটা ব্যাপার, অর্থাৎ নৌ যে একটা পথ হতে পারে নগরীতে, সেটা কিন্তু এই শহরে চালু হয়ে গেছে। এটা আবার বন্ধ করার জন্য আরে কি বলছেন বন্ধ? এটিকে প্রসারিত করার সরকারের পরিকল্পনা শুরু হয়ে গেছে। এবং আলটিমেটলি আমরা যে গ্রিন নেটওয়ার্কের সাথে ব্লু নেটওয়ার্কের কথা বলি, যে আমাদের খালগুলি যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করেন, কেন ভাবেন না যদি নেটওয়ার্কটা 2-3 বছর হয়ে যায়, আপনি অনেক জায়গায়, অনেক সময়ে, অনেক ক্ষেত্রে আপনি নৌকা দিয়ে চলে যাবেন, অর্থাৎ ওয়াটার বাসে চলে যাবেন। সম্ভাবনার দেখছেন কি? সম্ভাবনার অতুল সম্ভাবনা আছে। মুশকিল হচ্ছে কি জানেন, এই সম্ভাবনা আমি যদি খালি মনে করি যে মুই আর মামুদের সম্ভাবনা আছে, না এটাতে আমার লাভ নাই, তাহলে আমি প্রজেক্টটা করবো না। এই মানসিকতা থেকে সরতে হবে। যদি মনে করেন যে না, শত শত মানুষের লাভ হবে, তবে সেটাই হোক আপনার লাভ। আমরা করোনা এবং ডেঙ্গুর পরে ভেবেছিলাম যে মানুষ বুঝবে, অন্তত শক্তিশালী মানুষগুলো বুঝবে। শক্তিশালী শব্দটা একটু বলিনি, গায়েগত শক্তিশালী, যারা নারীদেরকে, শিশুদেরকে ধাক্কা মারেন, পলিটিক্যালি শক্তিশালী, যারা মনে করেন আমরাই সব, আর অর্থনৈতিকভাবে শক্তিশালী, সে মনে করে আমি তো কিনে পেয়েছি সব। এই শক্তিশালী মানুষের তাণ্ডবে আমাদের এই সবাইকে নিয়ে একটা মানবিক, একটা পরিবেশ বান্ধব, একটা জনবান্ধব নগরী আমরা গঠন করতে পারছি না। যে আমরা পরিবেশের এই বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা বারবার উঠে এসেছে পরিবেশের বিষয়টা। আপনি পরিবেশ নিয়ে কাজ করে, একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় আছে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।
স্বাগত। আপনার সঙ্গে অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন স্থপতি ইকবাল হাবিব। ইকবাল ভাই, আমরা বলছিলাম যে পরিবেশ বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। বিশেষ করে ঢাকা নগরের পরিকল্পনায় পরিবেশ প্রসঙ্গটা আসলে কতটা নিশ্চয়ই গুরুত্ব পাওয়ার কথা, সেটা কতটা পাচ্ছে বা কী অবস্থা একটু যদি। আমরা যে আলোচনাগুলি করলাম তার মধ্যে আপনি পরিবেশ হন্তারক কার্যক্রম দেখবেন। ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহনের কথা বলছি, তার মানে ব্যক্তিগত গাড়িগুলো যে পরিবেশ ধ্বংসকারী কার্বন এমিশন করছেন, একই সঙ্গে এয়ার কন্ডিশন গাড়িগুলো উত্তাপকে ছড়িয়ে দিচ্ছেন পাশে রিক্সাওয়ালাকে বা রিক্সার যাত্রীকে। এই যে পরিবেশ সুলভ একটা উত্তপ্তকরণ, এর মধ্যে কিন্তু পুরো শহরে অনেকগুলো হিট আইল্যান্ড তৈরি হচ্ছে। আমাদের ভবনগুলো গ্লাসের ভবন বানাচ্ছি এবং তার অতিরিক্ত তাপ শোধনের ফলে নিজের যেহেতু ক্ষমতা আছে বিদ্যুৎ নেয়ার, সেই নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আমি 5-6 ডিগ্রি আমার প্রতিবেশীকে অনেক উত্তাপ ছড়াচ্ছি, ফলে জনস্বাস্থ্যের বিরাট ক্ষতি হচ্ছে। ধূলি দূষণ এবং শব্দ দূষণ এখানে আমরা প্রকারান্তে মেনেই নিয়েছি, যদিও শুধুমাত্র নির্মাণ কার্যক্রম, এই যে মহাযজ্ঞের বড় বড় কার্যক্রম এবং প্রত্যেকটা ছোটোখাটো কনস্ট্রাকশন, সেখানে যদি পরিশীলিতকরণের অনুশাসনটাকে মানা হয় তাহলে কিন্তু ধূলি দূষণ এতটা হয় না। একই সঙ্গে জল দিয়ে শহর পরিষ্কার করার যে প্রবণতা এই নগরীতে ছিল, কারণ আমার জল অ্যাভেলেবল, তাইলে কিন্তু আমার অন্তত বায়ু দূষণটা হয় না। শব্দ দূষণটা শুধুমাত্র সচেতনতা। তার মানে আপনি দেখেন পুরো দূষণ ব্যবস্থার পরিবেশ সুলভ আচরণের জন্য আমাদের ব্যক্তি থেকে গোষ্ঠী থেকে পুরো নগরের সরকার ব্যবস্থা দায়ী। মনে রাখতে হবে আমাদের পরিবেশের এই হন্তারক কার্যক্রমের জন্য শুধুমাত্র আমিত্বর চিন্তাই সবচেয়ে বড় দায়। পরিবেশ সুলভ আচরণের যদি আমার ভেতরে থাকে তাহলে আমি আমার চারপাশে অন্তত আল্লাহর রহমতে 8 মাস আমরা কিন্তু আলো বাতাস উন্মুক্ত করে ঘরে প্রচণ্ড সহজভাবেই প্রচণ্ড বায়ু, প্রয়োজনীয় আলো আমরা সন্নিবেশ করতে পারি, কিন্তু সেটা করছি না। আমরা বরং বদ্ধ করে সেটার মধ্যে দিয়ে এয়ার কন্ডিশনিং ব্যবস্থা করছি। একই রকমভাবে একটি অন্যের প্রতি সমবেতী হয়ে আমার সাউন্ডটাকে নিয়ন্ত্রণ করে কার্যক্রমের মধ্যে আমরা নাই, বরং যে কোনো উৎসব মানে হলো বিশাল বিশাল মাইক্রোফোন লাগায় এবং লাউড স্পিকার লাগায় আনন্দ ফুর্তি করা। আমি যে কথাটা আগেই বলছিলাম যে সর্দার প্রথার উপর ভিত্তি করে যে নগরীর পত্তনী, সেই নগরে কিন্তু এই এলাকাবাসীর পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল সবচেয়ে বড় ভিত্তি, যে ভিত্তির মধ্যে দিয়ে এখন আমরা এতটাই অপরিণয়দর্শী অবস্থায় গিয়েছি যে এখন আমার বাড়ির সামনে আমি কোরবানি করব, আমার এটা পরিষ্কার করে দিতে হবে 24 ঘন্টায়। এইরকম মানসিকতা নিজেরা ভুগি, কিন্তু এটা ভাবি না যে আমার এই বর্জ্যের কারণে আমার বাড়ি না সকলের বাড়িতে যে অসুস্থতা তৈরি হবে, যে জনস্বাস্থ্যের ক্ষতি হবে, আমার ড্রেনের ময়লার কারণে, আমার ছাদের উপরে আবর্জনা বা পানি আধারের কারণে যে ডেঙ্গু, সে তো আমাকে গণতান্ত্রিক মশা, সে কাউকে বেঁচে কাটবে না। এই যে বেঁচে কাটবে না, এই জায়গাগুলো ভাবনার পরিবর্তন করছে না। আসলে সরকারিভাবে এই অনুশাসন করার জন্য যাদেরকে দায়ী করবেন তারাই যে হর্ন তৈরি বাড়ায় বা যে হর্ন বাঁধায়, তাতে শুনলে মনে হয় আমরা কেউই এর প্রতিকার চাচ্ছি না। প্রতিবেশ হাত ধরাধরি করে পরস্পরের সাথে হেঁটে চলে যায় এবং সেখানে সবাই মিলে বাঁচার তাগিদটা এটি থেকে পরিত্রাণের পথ খুঁজে দেয়। আমিত্বর মধ্যে দিয়ে এর উত্তরণের কোনো সুযোগ নাই। সম্ভাবনার কথা যদি একবার বলি, এমন একটা দেশের এমন একটা রাজধানী যেখানে বীজটা ফেললেই গাছ হয়ে যায়। আপনি চান কি না চান, আমের বাড়াটা ছুঁড়ে ফেলেন, একটা গাছ হয়ে যায়। সেই গাছ কিন্তু ঢাকা শহরে নাই। আমরা সেই গাছের জায়গাটুকু রাখছি না, সবুজকে প্রায় পরিত্রাণ দিয়ে দিয়েছি। একেবারে ত্যক্ত বিরক্ত মানুষ সবুজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দ্বিতীয়ত, আমাদের এই শহরে এখনও প্রচণ্ড বাড়িপাত হয়, সব কিছু ধুয়ে মুছে। বাড়িপাত আল্লাহ সুবহানাহু কোরআন শরীফে বলেছে রহমতের বৃষ্টি। আমরা এই রহমতের বৃষ্টিকে খেয়াল করে দেখবেন সিঞ্চিত হতে দেই না, পুরোটাকে ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে, কারণ পুরোটা পাকা করে ফেলেছি। রান অফ ওয়াটার যেটাকে বলে, সেই পানি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ড্রেনে, ড্রেন থেকে ময়লা মিশ্রিত হয়ে নদীতে, এবং সেই ময়লা কি আমার পয়বর্জ্য। তার মানে এই যে সম্পদকেও আমি ব্যবহার করছি না। এত বড় সম্পদের দেশে লালনের গানের কথা মনে হয়, ও যার আপন খবর আপনার হয় না, যে লালন মূল্য জল পিপাসায় কাছে থাকতে নদী মেঘনা। আমার বাড়িপাত আছে, আমার জমি আছে যেখানে ফেললে বীজ হয়, আমি সেখানে সবুজের জন্য কাঁদছি, আমি সেখানে যথোপযুক্ত খাবার পানির সংকট, ব্যবহার্য পানির সংকটে ভুগছি, আর বায়ু দূষণ আর শব্দ দূষণ তো আমিই করছি। আসলে পুরো বিষয়টায় একটা বিরাট প্যারাডাইম শিফটের প্রয়োজন আছে। এর সাথে নিশ্চয়ই যে আমাদের ঢাকার চারপাশে যে নদীগুলো রয়েছে, সেটাকে শুধু নদী কেন আপনি বলছেন, আমরা কেন আমাদের 54টা খালের উদ্ধার করে কেন আমি আবার
খালের চলাচল, খালের মধ্যে পরিষ্কার না, পানি আমাদের চলাচল মেয়র নিশ্চিত সাহেব করতে বারবার হবে। বলছেন যে আমরা খাল দিয়ে মানে চলাচলের জায়গা করে দিচ্ছি বা চলবে, এই যে স্বপ্নের জায়গাটা, আপনি এটা কি আপনার মনে কাছে কি মনে হয়? অঙ্গীকার করলে কাজ হয় নাকি কাজটা মাঠ পর্যায়ে গিয়ে করতে হয়? অঙ্গীকার করলে যদি কাজ হতো তাহলে হাঁটু পানিতে দাঁড়িয়ে তাপস সাহেবের পূর্বসূরি বলেছিল আগামী মাস থেকে, আগামী বছর থেকে আর জলজট হবে না। জলজট বন্ধ হয়নি। এবার উনি বলেছেন হাঁটু পানিতে দাঁড়িয়ে জলজট বন্ধ হবে। বন্ধ হবে না। কার্যত একটি সর্বাঙ্গীন, অর্থাৎ সর্বাঙ্গীন মানে মনে রাখতে হবে যে একটি খাল ক্ষয়বর্জ্য, কঠিন বর্জ্য, জনগণের এর আত্মীকরণ এবং এর দখলমুক্তকরণ অনেকগুলো বিষয়ের সাথে জড়িত। সেই সঙ্গে আবার সড়ক বানাতে গিয়ে আপনি খালের মধ্যে চলাচল ব্যবস্থা বন্ধ করে দিচ্ছেন কালভার্ট বানিয়ে। তার মানে এই সর্বাঙ্গীন পরিকল্পনা করে এগুলো দরকার। আমরা একটুখানি ময়লা সরিয়ে যদি ভাবি যে আমি আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি, তখন সেটা আত্মশ্লাঘা ছাড়া আর অপরিণামদর্শী প্রতিশ্রুতি ছাড়া কিছুই না। আরেকটা কথা আমরা আলোচনা করি বা প্রায় বলি যে ঢাকা শহর বসবাসের অযোগ্য বা এরকম কিছু জরিপ টরিপে আসে নামটা মাঝে মাঝে নানা জায়গা থেকে, বাট আমরা তো এই শহরে আসলে থাকতে হবে, এছাড়া তো আমাদের কোনো বিকল্প নাই। সো এই জায়গাটায় আসলে এই ভবিষ্যৎ, ঢাকার ভবিষ্যৎকে আপনি কিভাবে দেখছেন? শুরুতেই বলি, আমরা অনেক পরিকল্পনাতে জনগণ জানে না, ঢাকার চারপাশে 3টি নতুন সার্কুলার রোড হওয়ার কথা, যেগুলো ঢাকার আশেপাশের নগরগুলিকে উদ্দীপ্ত করবে এবং আমাকে আপনাকে উৎসাহিত করবে যে সাভারে গিয়ে থাকেন, মানিকগঞ্জে গিয়ে থাকেন, নরসিংদীতে গিয়ে থাকেন, সাভারে গিয়ে থাকেন। আর এই সার্কুলার রোডগুলো খুব সহজেই আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে, কথার কথা আমি যদি গাবতলীতে থাকি, আমিনবাজার থাকি, সার্কুলার রোড হয়ে কেরানীগঞ্জ হয়ে আমি কিন্তু পুরনো ঢাকার মিটফোর্ডে চলে আসতে পারবো, বাইরে দিয়েই, ঢাকার ভিতরে ঢুকতে হচ্ছে না। এর ফলে যেটা হতো, ঢাকা বিচ্ছুরিত হতো। ঢাকার ইংরেজিতে যেটা বলি ডিসপার্সমেন্ট, এক ধরনের ডিসপার্সমেন্ট হওয়া, সেটা আমরা করতে পারছি না। এই বিচ্ছুরিত নগরায়নের সুযোগটাকে কাজে লাগালে পরিবেশ, প্রতিবেশ এবং জনবান্ধবতা শুধু হাতে গোনা কয়েক বছরের ব্যাপার। কিন্তু ওই পরিকল্পনাগুলো না হয়ে পদ্মা সেতু হয়ে গেল, পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড হয়ে গেল। এখন পদ্মা সেতুর পুরো ওই যে নতুন ট্রাফিক, এটা ঢাকার মধ্যে ঢুকে ঢাকার অবস্থা আরও জরাজীর্ণ করবে। এই সার্কুলার রোডগুলি কেন সময় মতো হলো না? কেউ দেখভাল করছে না। সড়ক ও জনপদের দায়িত্ব যারা রয়েছেন, মন্ত্রী থেকে শুরু করে, সচিব থেকে শুরু করে বাদবাকি সকলেই, তারা পুরোটাই মায়োপিক রোগে ভোগেন। একবার এতটুকু করে দেখেন, এই যে সর্বাঙ্গীনতা নিয়ে দেখা, অর্থাৎ সার্কুলার রোডগুলি যদি হয়ে যেত তাহলে কিন্তু পদ্মা সেতু থেকে বেরিয়ে এসে আপনি কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে যেতে পারবেন। আপনি মিরপুরে যাওয়ার জন্য ঢাকায় কেন ঢুকবেন? আপনি কেরানীগঞ্জ থেকে সোজা মিরপুরে গিয়ে চলে যাবেন, তারপরে আমিনবাজার হয়ে সেখানে ঢুকবেন। এই জায়গাগুলোর পরিকল্পনা রয়েছে, বাট গোয়ালে নাই। কাজী কিন্তু এক্ষেত্রে যে আমাদের মেট্রো রেল হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, এই জায়গা, এইটি আসলে আমাদের নগরায়নের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আনবে বলে? অবশ্যই পরিবর্তন আনবে, কিন্তু সেই পরিবর্তনগুলি সর্বাঙ্গীনতা হবে কিনা, অর্থাৎ যাদের ভোক্তা তিনি সার্বিকভাবে এর ফল পাবেন কিনা পুরোপুরি, সেটা বিচার্য বিষয়। একটু একটু পাবেন। যেমন এই এমআরটি স্টেশনগুলি করা হয়েছে, সেখান থেকে মানুষ কীভাবে করে বাড়ি পর্যন্ত যাবে, ফুটপাথ আছে কিনা, রিক্সা দাঁড়ানোর জায়গা আছে কিনা, টেম্পো আছে কিনা, সার্কুলার বাস আছে কিনা, তার কোনো খবর নেই। এখন শুনছি ল্যান্ডিং করার জন্য যে জায়গা, এটা নাকি মাথায় ছিল না, এখন ফুটপাথের উপর ল্যান্ডিং করার চেষ্টা করছে। তাহলে মানুষগুলি যারা ফুটপাথ আর সে যাবে কোথায়? তার মানে পরিকল্পনাগুলি পারস্পরিক যুক্ততায় যে সিনার্জি তৈরি করার কথা ছিল, সেটার বদলে একটার ঘাড়ের উপরে বিপদ সংকুল অবস্থা তৈরি করছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। সেজন্যে সর্বাঙ্গীনতা নির্ভর এবং জনসম্পৃক্ত সার্বিকতার প্রকল্প দরকার। সেই জায়গাটায় আমরা দুর্বল এখনও। হয়তোবা যথোপযুক্ত মন্ত্রী, যথোপযুক্ত ব্যুরোক্র্যাট, যথোপযুক্ত প্রকল্প পরিচালক, এটা যদি নিশ্চিত করা যায় হয়তো ঘুরে যাবে খুব শিগগিরই। তবে পরিকল্পনার কাগজে এর সমাধানগুলো খুব সুনির্ধারিতভাবে রয়েছে। এবং এই ক্ষেত্রে মানে আপনার কাছে যদি জানতে চাই যে ঢাকাকে যদি খুব দ্রুত আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারি, যেটা একটা সুন্দর ঢাকা, একটা পরিকল্পিত ঢাকা, সেইটার আসলে মানে কি আয়োজনের খুব ইমিডিয়েট প্রয়োজন রয়েছে? নিয়ন্ত্রণ, ধ্বনিতোষণ নীতিমালা থেকে সরে আসা, ব্যক্তিগত থেকে সরে আসা, গণতান্ত্রিকভাবে গণমানুষের চলাচল, গণমানুষের বাস্তুসংস্থান এবং সকলে মিলে বাঁচার তাগিদটাকে অত্যন্ত কঠোর রাজনৈতিক সদিচ্ছা দিয়ে এগোতে হবে। এক্ষেত্রে যদি প্রয়োজন হয় প্রধানমন্ত্রী সচিবালয়ের দায়িত্ব নেই, বা প্রধানমন্ত্রী সচিবালয় ভিত্তিক একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করা হোক, আজকে গঠন করা হোক, 3 থেকে 5 বছরে আপনি ফল পাবেন। কিন্তু এটি করতে গেলে আপনাকে যে কঠিন হতে হবে, সেখানে ব্যক্তি, ধনী, শক্তিশালী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আমি শক্তিশালী কারা ছাড়া তো বলেছি,
প্রয়োজন এই শক্তিমত্তা প্রদর্শনের ক্ষেত্রে হাতিঝিল করার সময় যেভাবে আমরা এগিয়েছিলাম ঠিক একই ধারায় বেস্ট প্র্যাকটিস উদাহরণ তো রয়েছে। আমরা যদি এটা করতে পারি, পরিবেশ প্রতিবেশ জনবান্ধবতা পরিবেশ বান্ধব নগরী তৈরির সকল উপাত্ত আমার এখানে রয়েছে। শুধু প্রয়োজন এই প্যারাডাইম শিফট। যদি খুব দ্রুত সেটা হয়, সেই রাজনৈতিক সদিচ্ছা তৈরি হয়, ঢাকা কিন্তু বিশ্বাস করুন আর না করুন, আমরা যারা পরিকল্পনার সাথে জড়িত, নগর সাজানোর সাথে জড়িত, আমি আপনাকে চোখ বন্ধ করে বলতে পারি এই নগরী ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করবে না। মনে হবে ও গানওয়ালা আরেকটা গান গাও, আমার কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। এইরকম একটা আনন্দের শহর এই শহর, কিন্তু করছেন তো। কারণ করার জন্যে যাদের হাতে ওই ক্ষমতা এবং শক্তি আমরা দিয়ে ফেলেছি, তারা আমাদেরকে জিম্মি করে বসে আছে। এক্ষেত্রে ডিসেন্ট্রালাইজেশনের কথা যে বলা হয়, সেইটার কি মানে সেটা কীভাবে সম্ভব? না আদৌ আমরা অনেক ক্ষেত্রেই, বিশেষ করে আমাদের এখানে ধরেন গার্মেন্টস প্রচুর রয়েছে, একসময় যে হাজারীবাগে ট্যানারি ছিল, সেগুলো যে মানে ডিসেন্ট্রালাইজ করার যে নানা সময় নানা মানুষ দাবি দেওয়া আসে, সেইটা রেখে কি সম্ভব নাকি আসলে করতেই হবে আপনার কাছে কি? একটি হলো স্থানিক ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ আপনি যোগাযোগ ব্যবস্থার মধ্যে দিয়ে কতগুলো বিচ্ছুরিত নগরী তৈরি করে ঢাকা নগরীর চাপটাকে সরিয়ে নিলেন। এটা হচ্ছে একটি। পদ্মা এই সেতুর এই ঘটনার কারণে কিন্তু বিচ্ছুরিত হচ্ছে, ওইদিকে মানুষ সরে যাচ্ছে। এটা একটা বেস্ট প্র্যাকটিস, আপনি দেখে বুঝতেছেন যে আসলে এটা ঘটে। দ্বিতীয়ত হচ্ছে এই ঢাকায় ব্যবস্থাপনা জড়িত, সরকার ব্যবস্থাপনা জড়িত বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকারগুলোকে শক্তিশালীকরণ। এই তিনটি কাজ যদি প্যারালালি করা যায়। বিকেন্দ্রীকরণ কীরকম? আপনি দেখেন, অন্য ছাড়া আপনার চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, বাণিজ্য, এমনকি সরকারি যে কোনো কারণ, শিক্ষা মন্ত্রণালয় এমন একটা অবস্থা তৈরি করেছে, একটি প্রাথমিক প্রধান শিক্ষক আগলছড়া থেকে ঢাকায় এসে তার বেতনটা নিতে হয়। ডিজিটাল বাংলাদেশে যে চতুর্থ বিপ্লব এই মুহূর্তে চলছে, তার হাত ধরে অন্তত এই বিকেন্দ্রীকরণ করা দরকার, প্রশাসনিক কার্যক্রমের এবং একই সঙ্গে চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং বাণিজ্যের। এটি করা খুব কঠিন কাজ না। বাণিজ্য নগরী চট্টগ্রাম হতেই পারে। আমাদের সিলেট, চিটাগং, রাজশাহী এবং খুলনাকে আমরা সত্যিকার একটা হাত তৈরি করতে পারি, যেটা চিকিৎসা, শিক্ষা এবং ব্যবসা বাণিজ্য হতেই পারে। এগুলোর প্রবলেমটা অন্য জায়গায়। আমাদের শাসন ব্যবস্থায় সামরিক শাসন অনেকদিন থাকাতে আমরা ধরে নিয়েছি ঢাকাকে নিয়ন্ত্রণ করতে পারলে পুরো দেশকে নিয়ন্ত্রণ করা যায়। এই যে লোভ, এই যে রাজনৈতিক লালসা, এটা কিন্তু আমাদের বিকেন্দ্রীকরণ করতে দিচ্ছে না। এখনও গণতান্ত্রিক সরকারগুলো মনে করে ঢাকাতে পট পরিবর্তন করতে পারলেই তো আমার হয়ে গেল। এটি ধারণাটা পাল্টাতে হবে যে ঢাকা ওই কেন্দ্রিক শক্তির কেন্দ্রস্থল হতে পারে না, বরং বিকেন্দ্রীকরণের ওই জায়গা। আর একই সঙ্গে আমি যেটা বললাম, পরিকল্পিত বিচ্ছুরিত নগরায়নের বিকেন্দ্রীকরণ। আপনি এটা করা মাত্র দেখবেন ঢাকা তার 1.5-2 কোটি মানুষ নিয়ে আরামেই আছে, অন্যান্য শহরগুলি উদ্দীপ্ত হচ্ছে। আসলে দেশটা কিন্তু ছোট। পুরো দেশটাকে একটি যোগাযোগ কাঠামোর মধ্যে যদি আন্তঃযোগাযোগটা 2 থেকে 4 ঘন্টার মধ্যে নিয়ে আসা যায়, যেটা করা সম্ভব, একদম ছোট দেশ, এই বাংলাদেশ পুরোটাই সিঙ্গাপুরের মতো উন্নত শহর হতে পারে, উন্নত দেশ হতে পারে। সিঙ্গাপুর যেমন একটা দেশ, শহর দেশ, বাংলাদেশও একটা শহর দেশ হতে পারে। শুধু তার গ্রামের 65% কৃষি জমিকে সংরক্ষণ করে সমস্ত উন্নয়ন নিশ্চিত করা হোক। কারণ ওটি আপনি টাকা কখনো খেতে পারবেন না। খাদ্য নিরাপত্তা দরকার। ইউক্রেন যুদ্ধের পরে কিন্তু আমরা বুঝেছি খাদ্য নিরাপত্তা যদি থাকে, বাদবাকিগুলো সব ম্যানেজ করা যায়। পেটে যদি থাকে ভাত, আমি দেখে নেব 12 হাত, এরকম একটা শক্তি আমাদের মধ্যে কিন্তু সবসময় ছিল, এখনও আছে। এবারও আমরা পার পেয়ে গেলাম। আমাদের হয়তো জ্বালানি সংকট হয়েছে, কিন্তু খাদ্য সংকট হয় নাই। মনে রাখতে হবে, সকল উন্নয়নের গোড়া যেন হয় কৃষি জমি সংরক্ষণ বা উন্নয়ন। তাহলেই আপনি নগরায়নও করতে পারবেন এবং সত্যিকার অর্থে সারা বাংলাদেশকে যোগাযোগ করে একটি উন্নত বাংলাদেশ তৈরি করতে পারবেন। উন্নত ঢাকা নয়, উন্নত নগর উন্নয়ন, সব কিছু মিলে। যাই হোক, মূল ব্যাপারটা বললাম প্রশাসনিক এবং রাজনৈতিক বিকেন্দ্রীকরণটা, যেটা হয়তো পরিকল্পনার সাথে জড়িত। আমাদের পক্ষে সেটা বলা উচিত না, সম্ভব না। বাট রাজনৈতিক যারা ভোক্তা আছেন, রাজনৈতিক যারা দূরদৃষ্টি নিবদ্ধ করতে পারেন, তারা এটা প্রত্যাশিত সত্য দীর্ঘদিন ধরে বলছেন, করছেন না, করতে হবে। এক্ষেত্রে নাগরিকদের চাপের জায়গাটা রয়েছে, চাপ তৈরি করার জায়গাটা বা অংশগ্রহণের কথা আপনি বলছিলেন, সে নানাভাবে অংশগ্রহণ করতে পারে, কিন্তু একটা চাপ তৈরি করার জায়গায় রয়েছে কিনা আপনারা নিশ্চয়ই কাজ করেন বিভিন্ন সময়। এটি তো আপনি বোঝেন, এটা একটা রাজনৈতিক চাপের জায়গা। রাজনৈতিকভাবে রাজনীতি কি আর জনগণের হাতে রয়েছে? সেই প্রশ্ন তো আবার চলে আসবে।
আমি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চা যেটা হচ্ছে সেটা যদি আরও বিস্তৃত ব্যাপক হয় এবং জনগণের অংশগ্রহণের জায়গাটা যদি আরও পরিষ্কার হয়, আরও দৃঢ় হয়, অবশ্যই রাজনৈতিক চাপ তৈরি হবে। সকলেই দুবেলা সন্তানাদি নিয়ে ভালো থাকতে চায়, নিরাপদে থাকতে চায়। শুধু ওই নিরাপদে থাকার জায়গাগুলো, সম্ভাবনাগুলো যদি তুলে ধরা যায়, নেতিবাচক স্বপ্নদোষটা কোনোদিন কোনো জাতিকে পরিবর্তন করতে পারে না, বঙ্গবন্ধু পারত না যদি নেতিবাচকতা থাকতো। তাহলে দরকার রূপকল্প এবং সেই সঙ্গে ইতিবাচক রাজনৈতিক আবহ তৈরি করা। আমি মনে করি এটি হোক আজকের আলোচনার সবচেয়ে মুখ্য জায়গা। ইতিবাচক রাজনৈতিক প্রজ্ঞা এবং দৃঢ়তা আমাদেরকে সত্যিকার অর্থে সেই রেললাইনে তুলতে পারে, যে রেললাইন আমাদেরকে টেকসই একটি বাংলাদেশ বা সোনার বাংলা তৈরিতে সহায়তা করবে। নিশ্চয়ই, সেটা আমরা আশা করছি যে আপনি যে কথাগুলো বলছিলেন এই কথাগুলো যদি বাস্তবে রূপ লাভ করে একটি সুন্দর ঢাকা আমরা পাই, সেটা আমাদের সবার জন্য একটা বড় পাওয়া। বেশি আশাবাদ রেখে আজকের মতো আমরা শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ করছি আজকের আপনার সঙ্গে। ভালো থাকবেন।